চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে। বাকেরগঞ্জ গ্রামটা কত দূর? কত দূর মানে? এইটাই তো বাকেরগঞ্জ। অনেকদিন পর এসেছে তো, তাই সবকিছু একটু অচেনা লাগছে। আপনি কই যাবেন? ইলিয়াস খন্দকারের বাড়ি। খন্দকার সাহেবের বাড়িতে যাবেন? সোজা যায়, সামনে একটা ডানে মোড় আছে, ওই জায়গায় হইতাছে খন্দকার সাহেবের বাড়ি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছো? কি সমস্যা কি তোর? তুই একটা হুট করে আসলি কেন? তুই একটা ফোন করে আসবি না? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তো আসলাম। এতগুলো বছর দেশে বাইরে ছিলাম, তাই ভাবলাম এবারে ঈদটা তোমাদের সাথে দেশেই কাটাবো। তোর ফ্লাইট কখন পৌঁছেছে? সকাল 7টায়। অনেকগুলো বছর পর তো নিজের দেশে ফিরলাম। রাস্তা না ঠিক মতো চিনতে পারছিলাম না, এই দিক ওই দিক চক্কর খেতে খেতেই সময় সব পার হয়ে গেল। বন্ধু, আসার সময় দেখলাম খন্দকার ইলিয়াস সাহেবের বাসার মধ্যে নতুন একটা গাড়ি ঢুকি। গ্রামে নতুন কেউ আইসেনি। হ্যাঁ, আমিও দেখলাম, মনে হয় খন্দকার সাহেবের মাইয়া। বন্ধু, একটা কথা আমার মাথা কিছুতেই ঢুকতেছে না। আমি মনে কর ফেল করছি, আমার গ্রামে মানায়। আমার কাছে মনে হইতাছে তুমি নকল করে পাস করছো। দেখ, প্রচুর বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। তুই না ডাক্তার। তোর পড়াশোনা কেমন চলতেছে? এমবিবিএস তো কমপ্লিট করেছি বাবা, এখন ইচ্ছা আছে গাইনোকোলজির উপরে উচ্চ ডিগ্রি নিব। আমেরিকার লোকজন আমার মায়ের চিনবো এক নামে। আমি না লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসতে চাই। কি কথা এটা? তো টাকা দিয়ে বিদেশ থেকে পড়াশোনা করায় নিল এই অজপাড়া গায়ে বসে এই গ্রামের লোকজনদের সাথে বাকি জীবন কাটানোর জন্য। অদ্ভুত কথাবার্তা। ওর বুঝাও। খন্দকার সাহেব, আপনারা বারবার বললেন বাড়ির মধ্যে ঢুকেন না। আপনারা তো সেই কখন থেকে কইতেছে একটু খন্দকার চাচার একটু ডেকে দেন। আপনি তো তারা ডাক্তার চেনি না। কি চাই? আমি তো আপনাকে চিনতে পেরেছি, আপনার সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল, তাই না? ঠিক ধরছেন, আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। আমি একটা খামে আইছি এই জায়গায়। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো মাদ্রাসা বা এতিমখানার জন্য টাকা চাইতে আসছো। না না তাহলে গরিব মানুষদের জন্য কিছু পুরান কাপড় চোপড় নিতে এসেছেন, তাই তো? না না। আলমগীর, বের কর। আরে ভাই, আপনি না বারবার বললেন। থেকে যে এসব লোকজন আসে না। কিন্তু আমার লোকটা যেন কি বলতে যাচ্ছে। আরে রাগ তোর কি বলতে চাচ্ছি না। চলছে, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আগে তো আপনার আমি এই গ্রামে কোনোদিন দেই নাই। আমি ইলিয়াস খন্দকারের মেয়ে। ইলিয়াস খন্দকার ভাইয়া? চাচা, চাচা, উনি এভাবে রেগে গেল কেন? এভেন যাবেন? কই যাইবেন? ইলিয়াস খন্দকারের বাড়ি। আমি তো ওই বাড়ির মেয়ে। নামেন। ওই বাড়ির কেউরে আমি আমার ভ্যানে নেই না। নামবো না। নামবেন না? ঠিক আছে, তা বসে থাকেন। আরে কই যাচ্ছেন? আপনার ভ্যান রেখে যাচ্ছেন যে চুরি হয়ে যাবে। চুরি করলে আপনার বাপেই করবে। বাবা, তোমার নাম শুনলে এইভাবে গ্রামের লোকজন রেগে যায় কেন? হিংসা রে মা, হিংসা। আমি কিন্তু গ্রামের মানুষের মধ্যে এই বিষয়টা দেখছি না। আচ্ছা বাবা, সামনে তো ঈদ, ঈদের আগে এই গ্রামের মানুষজনের জন্য আমি কিছু উপহার দিতে চাই। চাল, ডাল, জামা কাপড় আর কিছু নগদ টাকা। ঠিক আছে। আজকে তুমগর যে কবিতাটা দিছে, এটা কিন্তু আজকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে খুঁজছিলাম। কি ব্যাপার? আপনি? সেদিন আমার মা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমি খুবই লজ্জিত। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আপনি ইংলিশও বলতে পারেন। আপনি বললে আমি কিন্তু আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। না না, আমার কোনো চাকরি লাগবে না, আমি এই গ্রামেই ঠিক আছি। এই বাচ্চাদের পড়ি আর কত টাকা ইনকাম করতে পারবেন? পোলাপান গুলারে পড়াই আমি, ওর কাছ থেকে কোনো টাকা পয়সা লই না। আমার এই গ্রামে একটা ছোট ক্লিনিক আছে। ওই, আপনি কি আবার কবিরাজিও করেন নাকি? আমি সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করছি। আমি একজন এমবিবিএস ডাক্তার। আপনি বললেন, আমি বিশ্বাস করে নিলাম। আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কত কথা কলি জন্মেছে বলতে। গ্রামের মানুষ সবাই জানে তো? হ্যাঁ, জানিস তো 7 দিন ধরে মাইকিং চলছে পুরো গ্রামে। তাহলে তো একটু পর আমাদের পুরো বাড়ি সরগরম হয়ে যাবে। একটু পরে দেখবি আমার সারা বাড়ি মানুষের গিজগিজ করতেছে। চাষা পোষা লোকজন, বুঝছ না? সাংবাদিক আসলে বলবি ভালো করে ছবি তুলতে। পত্রিকার প্রথম পেজে যেন আমাদের ছবি থাকে। এটা না একদমই ঠিক হচ্ছে না। আমরা গ্রামের মানুষজনকে ঈদের জন্য উপহার দিচ্ছি, আপনি সাংবাদিক ডেকে। কি ব্যাপার বাবা, সকাল গড়িয়ে বিকেল হয়ে আসলো, অথচ একটা মানুষও আসেনি এখন পর্যন্ত। আমিও তো ঠিক কিছু বুঝতে পারতেছি না মা। এক কাজ করো, আমরা মানুষকে হাতে হাতে গিফট করে দিয়ে আসি। চাচা, চাচা, এটা ধরেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য ঈদের উপহার। হারামের টাকা জিনিস আমি নিব না। গ্রামের সাধারণ মানুষের টাকা পয়সা আত্মসাৎ কইরা ওই টাকার পাহাড় বানাইছে। চাচা, আর চাচা, চাচি আম্মা। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। এই নেন। আমার স্বামী তোর কাছ থেকে সুদে টাকা নিছিল, সেই টাকা শোধ করতে পারে নাই দেখা আমার স্বামীর গলায় জুতার মালা পরায়া সারা গ্রাম ঘুরাইছস। আমার স্বামী ঘৃণায় লজ্জায় গলায় দড়ি দেয়া মরে গেছে। তোর কাছ থেকে যদি আমি একটা চাইলের দানাও নেই না, আমার স্বামীর আত্মা কষ্ট পাইব। মানুষগুলো তো অহংকারী লোক থেকে। অহংকার না বাবা, এটা ওনার আত্মসম্মান বলছে। মা মানে
কি অবস্থা চাচি? ওনার যে অবস্থা, আপনি যত দ্রুত সম্ভব সদর হাসপাতালে নেওয়ার একটা ব্যবস্থা করেন। ওনার জন্য দরকার একজন গাইনি ডাক্তার, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। ওনাকে সদর হাসপাতালে নিতে হবে। এত রাইতে আমি অ্যাম্বুলেন্স কই পাবো? আচ্ছা তাহলে আমার কিছু সময় দেন, আমি দেখতেছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। জলদি আসেন। ফরাজ ভাই আপনি আইছেন? আচ্ছা, চিন্তা করেন না, আমি একজন মহিলা ডাক্তার নিয়ে এসেছি, উনি সবকিছু দেখতেছে। রোগী কোথায়? ভিতরে যান, চিন্তা করেন না, আল্লাহ ভরসা সবকিছু ঠিক হয়ে যাবে। ভাই মনে হয় না বাচ্চার কান্না শুনলাম। আপনার মেয়ে সন্তান হয়েছে, আপনার মেয়ে আর ওয়াইফ দুজনই ভালো আছেন। বিপদের সময় আপনি আল্লাহর ফেরেশতার মতো আইয়া আমার মাইয়া আর বউটার জীবন বাঁচাইছেন। আপনার পরিচয় কি আপা? আমাকে চিন্তা হবে না। মাগো একটা বার কথা শুনবা? কই যাইতেছেন? চলে যাচ্ছি। কিন্তু আপনি যাইতে চাইলেও না, আপনি যাইতে পারবেন না। এই যে গ্রামবাসী গুলো আছে না, আপনার যাইতে দিব না। আপা কাল রাইতে আপনার নিজের পরিচয় গোপন করে আমার বউ আর মাইয়ার জীবন বাঁচাইছেন। ফরাজ ভাই আমার সব বলে দিয়েছে। আপনার বাবার অপরাধের শাস্তি আপনারা দিছি। আপনি তো আমাকে গ্রামের গর্ব, আপনি আমাকে ছেড়ে যায়েন না। আপনি আমাকে উপর রাগ করেন না। আপনি আমাকে ছেড়ে যায়েন না। আমি সারা জীবন অন্যায় করছি, আমার আপনার ক্ষমা করে দেন। আমি এই গ্রামে একটা হাসপাতাল করে দেবো, আর সেই হাসপাতালের ডাক্তার থাকবে আমাদের মেয়ে তাবাসসুম। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকেও আমার সাথে থেকে ডাক্তারি করতে হবে। কি ফারাজ সাহেব, আপনি রাজি তো? ঠিক আছে।